চলো তাহলে আজকে আমরা অ্যালকোহল চ্যাপ্টারে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো করিয়ে দিই। অ্যালকোহল চ্যাপ্টার প্রশ্ন 1, 1 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে in acidic medium dehydration of tertiary butanol is faster than normal butanol. কেন? Dehydration of tertiary butanol is faster than normal butanol. প্রশ্নটা হচ্ছে কেন? তাহলে আমাদেরকে প্রথমে ডিহাইড্রেশনটা কি মেকানিজমে হয় সেটা দেখে নিতে হবে। টারসিয়ারি বিউটানলটা হচ্ছে এটা, 3টে CH3 3 দিক থেকে থাকবে আর একটা অ্যালকোহলিক OH গ্রুপ থাকবে। অ্যাসিডিক মিডিয়ামে ডিহাইড্রেশনটা হবে, তাহলে মেকানিজমটা আমরা অ্যাসিডিক মিডিয়ামের জন্য লিখব, H+ আসবে, CH3 অ্যালকোহল গ্রুপটাকে প্রোটোনেট করবে, CH3 OH2+। এবারে এইখান থেকে ওয়াটার রিলিজ হবে, ডিহাইড্রেশন, ওয়াটার রিলিজ হবে, তাহলে টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হবে। এবং এখান থেকে যদি একটা প্রোটন রিলিজ হয়, এলিমিনেশন হয়ে অ্যালকিন তৈরি হবে। এই হচ্ছে ডিহাইড্রেশনের মেকানিজম, কার সাথে? টারসিয়ারি বিউটানলের থেকে। ওকে, তো কম্পেয়ার করব আমরা নর্মাল বিউটানলের সাথে। তাহলে নর্মাল বিউটানলের মেকানিজমটাও আগে লিখে নিই, CH3 বিউট মানে 4টে, 1 2 3 4 OH বিউটানল। তাহলে এখানেও প্রথমে অ্যালকোহল গ্রুপের অ্যালকোহলিক OH গ্রুপটার প্রোটোনেশন হবে অ্যাসিডিক মিডিয়ামের মাধ্যমে। OH2+, তারপরে কার্বোক্যাটায়নটা তৈরি হবে কিভাবে? না, একটা ওয়াটার রিলিজ হয়ে যাবে। তাহলে কি তৈরি হলো? বিউটাইল, নর্মাল বিউটাইল কার্বোক্যাটায়ন প্লাস। তো এরপরে এখান থেকে একটা প্রোটন রিলিজ হয়ে গেলে অ্যালকিন তৈরি হবে। এই হচ্ছে ডিহাইড্রেশন অফ নর্মাল বিউটানল। ওকে, এবারে মেকানিজমটা দেখা যাক একটু ভালো করে, যে টারসিয়ারি বিউটানলের যখন প্রোটোনেশনটা হলো, এটা একটা ফাস্ট প্রসেস, কিন্তু এই যে রিলিজটা হচ্ছে ওয়াটার, এটা একটা স্লো প্রসেস, আর এটাও আবার ফাস্ট প্রসেস, পরের H+ রিলিজটা। পরপর যখন এরকম একটা রিয়াকশান ঘটবে, A থেকে B, B থেকে C, C থেকে D, হোয়াট এভার, তাহলে যে ফাইনাল প্রোডাক্টটা তৈরি হবে সেটা কত স্পিডে তৈরি হবে, মানে ধরো 1 মিনিটে কতগুলো ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে, সেটা নির্ভর করবে ওই রিয়াকশানের যে প্রতিটা স্টেপ আছে তার মধ্য থেকে সব থেকে যে স্টেপটা ধীর গতিতে প্রসিড করছে, তার মানে স্লোয়েস্ট স্টেপের ওপর পুরো রিয়াকশানটার স্পিড ডিপেন্ড করবে, স্লোয়েস্ট স্টেপ। ঠিক আছে, এই স্লোয়েস্ট স্টেপের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রেট ডিটারমাইনিং স্টেপ। এটাকে আমরা শর্ট ফর্মে লিখি RDS, রেট ডিটারমাইনিং স্টেপ। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস দেখো, যেহেতু এটা স্লোয়েস্ট স্টেপ এবং এটাই রিয়াকশনটার গতিটাকে নির্ধারণ করছে, তো এটাকে আমরা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করি এবারে। অনলি দিস স্টেপ।
তো নর্মাল বিউটানলের ক্ষেত্রে রিয়াকশানের ক্ষেত্রেও ওই ওয়াটার রিলিজটাও কিন্তু স্লোয়েস্ট স্টেপ, আর অন্য দুটো হচ্ছে ফার্স্ট। একই রকমভাবে প্রথম স্টেপ ফার্স্ট, দ্বিতীয় স্টেপটা হচ্ছে স্লোয়েস্ট স্টেপ মানে আরডিএস, আর তৃতীয় স্টেপটা হচ্ছে ফার্স্ট। এই দুটোর ক্ষেত্রে আমরা এবারে কম্পেয়ার করব। দেখো, টার্সিয়ারি বিউটানলের ক্ষেত্রে ওয়াটার রিলিজ হয়ে যেটা তৈরি হয়েছে টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। এই কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল যখন তুমি কম্পেয়ার করবে নর্মাল বিউটাইল কার্বোক্যাটায়নের সাথে। তার কারণটা কি? টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নের দেখো এই মিথাইল গ্রুপের ইন্ডাকটিভ এফেক্ট দ্বারা এই কার্বোক্যাটায়নটার পজিটিভ যে চার্জটা আছে সেটা স্টেবিলিটি পাবে। তিনটে মিথাইল গ্রুপ আছে, এক্ষেত্রে শুধু একটা প্রোপাইল গ্রুপ এই কার্বোক্যাটায়নটাকে স্টেবল করছে, তো সেটা অনেকটা কম এফেক্টিভ। তিনটে মিথাইল গ্রুপ অনেক বেশি এফেক্টিভ, এটা এক নম্বর কারণ। আর দু নম্বর কারণ হচ্ছে হাইপার কনজুগেশন। এই তিনটে মিথাইল গ্রুপের যে এই হাইড্রোজেনগুলো, এটা হাইপার কনজুগেশনের মাধ্যমে এই পজিটিভ চার্জটাকে স্টেবিলাইজ করবে। তো এক্ষেত্রে 9টা মিথাইল গ্রুপ আছে হাইপার কনজুগেশনের মাধ্যমে এই কার্বোক্যাটায়নটাকে স্টেবিলাইজ করবে। কিন্তু এক্ষেত্রে নর্মাল বিউটানলের ক্ষেত্রে অনলি 2টো হাইড্রোজেন আছে যেটা কিনা হাইপার কনজুগেশনের মাধ্যমে এই কার্বোক্যাটায়নকে স্টেবিলাইজ করবে। তাহলে তোমরা বুঝতেই পারছো যে টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা অনেক বেশি স্টেবল দেন নর্মাল বিউটাইল কার্বোক্যাটায়ন। আচ্ছা, এবারে ঘটনাটা ঘটছে যখন কোনো একটা স্টেপে রিয়াকশান হচ্ছে, মাইক্রো স্টেপ, তো সেই স্টেপে যখন প্রোডাক্টটা খুব বেশি স্টেবল হয়ে থাকে অটোমেটিক্যালি সেই স্টেপের ব্যারিয়ারটা কম হয়ে যায়, মানে ওই স্টেপটা রিলেটিভলি ফাস্টার হবে। যেহেতু টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল দেন নর্মাল বিউটাইল কার্বোক্যাটায়ন, এই স্টেপটা যখন আমি এই স্টেপের সাথে কম্পেয়ার করব, এই দুটো আরডিএস এর ক্ষেত্রে কম্পেয়ার করব, সেক্ষেত্রে দেখা যাবে যে এই আরডিএসটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার যে স্টেপটা অনেক বেশি ফাস্টার হবে দেন নর্মাল বিউটাইল কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার স্টেপটা। তার জন্যই dehydration of tertiary butyl alcohol is much faster than normal butyl alcohol. হয়ে গেল প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্নটা কি? 2 নম্বর প্রশ্নটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ রিঅ্যাকশন দেওয়া আছে, রিএজেন্ট দেওয়া আছে, তোমাদেরকে প্রোডাক্ট কি হবে সেটা বলতে হবে। আমরা স্টার্ট করছি ইথানল থেকে। ইথ মানে 2টো কার্বন, CH3 CH2OH, ঠিক আছে। এতে ব্লিচিং পাউডার দেওয়া হবে আর ওয়াটার দিয়ে হিট করা হবে। ব্লিচিং পাউডার ওয়াটার দিয়ে হিট করা হবে। প্রশ্নটা হচ্ছে কি প্রোডাক্ট তৈরি হবে? তারপরে এতে সিলভার দিয়ে হিট করা হবে। কি প্রোডাক্ট তৈরি হবে? তারপর সেটাকে সোডামাইডের প্রেজেন্সে মিথাইল আয়োডাইড দেওয়া হবে। কি প্রোডাক্ট তৈরি হবে? সিকোয়েন্সের রিঅ্যাকশনটা হচ্ছে তোমাদেরকে সব প্রোডাক্টগুলো লিখতে হবে। HgSO4 মার্কিউরিক সালফেট ইন প্রেজেন্স অফ H2SO4। এই রিএজেন্টটা আমরা ব্যবহার করেছি হাইড্রেশন অফ অ্যালকিন অ্যান্ড অ্যালকাইনের ক্ষেত্রে কিন্তু। ভেরি গুড। তারপরে কনসেন্ট্রেটেড H2SO4 দেয়া হবে। কি তৈরি হবে? H2SO4। দেখো, এই প্রথম স্টেপটাতে আমি তোমাদের বলে দেই, এই প্রথম স্টেপটাতে ক্লোরোফর্ম তৈরি হয়। এই ক্লোরোফর্মকে যখন সিলভারের প্রেজেন্সে হিট করা হবে তখন অ্যাসিটিলিন তৈরি হয়। অ্যাসিটিলিনকে যখন সোডামাইড দেওয়া হবে, এখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, একটা প্রোটন উঠিয়ে নিয়ে নেগেটিভ চার্জ তৈরি হবে, আর মিথাইল আয়োডাইড থাকলে মিথাইল গ্রুপটা ইনসার্ট হয়ে যাবে। তাহলে এখানে প্রোডাক্টটা হচ্ছে CH3C ট্রিপল বন্ড CH, দেখা যাচ্ছে? CH3C ট্রিপল বন্ড CH। ওকে, এবারে এটা হাইড্রেশন হবে অফ অ্যালকাইন, সেক্ষেত্রে আমরা কিটোন তৈরি করতে পারবো। এক্ষেত্রে যে প্রোডাক্টটা হবে CH3C ডাবল বন্ড CH3, এটা হচ্ছে অ্যাসিটোন।
এবার অ্যাসিটোনকে যখন তুমি কনসেন্ট্রেটেড H2SO4 দেবে, খুব সুন্দর একটা রিয়াকশন হবে, সেটা হচ্ছে মেসিটিলিন ফর্মেশন। CH3 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 কনডেনসেশন রিয়াকশন, এর নাম হচ্ছে মেসিটাইলিন। ওকে, তৃতীয় প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, গ্লিসারলের মধ্যে কটা অ্যালকোহল গ্রুপ থাকে? 3টে অ্যালকোহল গ্রুপ থাকে। সেটা কিভাবে প্রমাণ করব? প্রশ্নটা ওটাই। গ্লিসারল is a trihydric alcohol. প্রুভ করো। ওকে, যখনই কোনো একটা ট্রাইহাইড্রিক বা মানে নাম্বার অফ অ্যালকোহলিক গ্রুপ জাজ করতে বলা হবে, তখন আমরা ইউজুয়ালি কি করে থাকি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করিয়ে থাকি। গ্লিসারলের সংকেতটা কি? CH2OH CHOH CH2OH, তাই তো? এটি হচ্ছে গ্লিসারল। এতে যখন অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের সাথে রিয়াকশন করতে দেবে, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড কি? CH3 C ডাবল বন্ড O CO CH3। তো এই COCH3 এই ইউনিটগুলো এই অ্যালকোহল গ্রুপের সাথে মানে রিয়াকশন করে যাবে এবং তৈরি করবে CH2O CO CH3। এই যে পোর্শনটাকে আমরা লিখতে পারি OAC ইন শর্ট। তাহলে পরেরগুলোতে এরকম করে লিখে দেই CHOAC CH2OAC। তাহলে 3টে অ্যাসিটেট ইনসারশন হলো। এবারে আমরা অ্যানালাইজ করে দেখে নেব যে কটা অ্যাসিটেট ইনসারশন হলো। দেখা যাবে যে 3টে অ্যাসিটেট ইনসারশন হয়েছে, তার মানে এতে 3টে OH ফাংশনাল গ্রুপ ছিল। প্রেজেন্ট। ওকে, এবারে অনেক সময় কি হয় যে অনেক সময় এরকম হয় যে দুটো অ্যালকোহল গ্রুপ একটা কার্বনের সাথে জুড়ে রয়ে গেছে। সেরকমটা আছে কি না সেটা বোঝার জন্য যদি এইরকম টাইপের কম্পাউন্ডগুলোকে হিট করা হয়, খুব সহজে ওয়াটার রিলিজ করে দেয়। ওয়াটার রিলিজ করে অ্যালডিহাইডে পরিণত হয়ে যায়। এরকম করে ওয়াটার রিলিজ করে অ্যালডিহাইড গ্রুপে পরিণত হয়ে যায়। ঠিক আছে, তো গ্লিসারলকেও ওইভাবে দেখা গেছে যে গ্লিসারল ডাজ নট রিলিজ ওয়াটার। গ্লিসারল ডাজ নট রিলিজ ওয়াটার রিলিজ করে না গ্লিসারল। তার মানে গ্লিসারলের মধ্যে এরকম সিচুয়েশন নেই যে একটা কার্বনের মধ্যেই দুটো হাইড্রোক্সিল গ্রুপ জুড়ে আছে, এরকম সিচুয়েশনটা গ্লিসারলের নেই। যেহেতু হিট করে ওয়াটার পাইনি গ্লিসারল থেকে, সেহেতু আমরা বলতে পারবো যে একটা কার্বনের মধ্যে দুটো অ্যালকোহল গ্রুপ জুড়ে নেই। ওকে, তাহলে গ্লিসারলের এইরকম একটা স্ট্রাকচার আমরা প্রপোজ করতে পারবো যে গ্লিসারল 3টে কার্বন চেন বিশিষ্ট কম্পাউন্ড, তাহলে CH2 এবং যেহেতু ওয়াটার বেরোয় না হিট করে এবং 3টে অ্যাসিটেট গ্রুপ ইনসারশন হয়, সেহেতু 3টে OH গ্রুপ আছে এবং সেই 3টে OH গ্রুপ 3টে ডিফারেন্ট কার্বনের সাথে জুড়ে আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 একটা খুবই সিম্পল রিয়াকশন, সেটা হচ্ছে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট রিলেটেড। পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। কি হয়
এই রিঅ্যারেঞ্জমেন্টটা হয়ে থাকে 1,2-ডাইহাইড্রোক্সি কম্পাউন্ডের সাথে CH3 C CH3 C CH3 CH3 1,2-ডাইহাইড্রোক্সি। একে যখন তুমি অ্যাসিডের সাথে অ্যাসিড দেবে, এখানে প্রশ্নটা ছিল যে এই কম্পাউন্ডে অ্যাসিড দিলে কি তৈরি হবে। উত্তরটা হচ্ছে অ্যাসিড। পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্টটা হবে সেটা কেমন করে হয়, প্রথমে প্রোটোনেশন হয় অ্যালকোহল গ্রুপে, অ্যাসিডিক মিডিয়ামে অ্যালকোহল থাকলে ওটা প্রোটোনেট হবে CH3OH2 প্লাস, বাকিটা রয়ে গেল একই CH3OH। এবারে এখান থেকে ওয়াটার রিলিজ হবে। কেন হবে? কারণ এটা টার্সিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন টাইপের 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বলো, এক্ষেত্রে টার্সিয়ারি বিউটাইল বলাটা ভুল হবে, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তাই খুব সহজে ওয়াটার রিলিজ হয়ে যাবে। একটু আগেই প্রথম প্রশ্নতেই আমি বুঝিয়ে বলেছি সেটা। ওকে, তো ওয়াটার রিলিজ হয়ে কি হবে, কার্বোক্যাটায়ন তৈরি হবে CH3 প্লাস CH3। আচ্ছা, এবারে এখানে দুটো পসিবিলিটি হতে পারে। একটা পসিবিলিটি হতে পারে এখান থেকে প্রোটন রিলিজ করে অ্যালকিন হতে পারে, কিন্তু সেটা একটু টাফ রিঅ্যাকশন। এখানে আরেকটা সহজ রিঅ্যাকশন হয়েছে, এই পজিটিভ চার্জটা যেভাবে প্রশমন হয়ে যাবে সেটা হচ্ছে এইরকম একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন হবে। মানে এখান থেকে একটা প্রোটন রিলিজ হয়ে গেল আর এখানে কার্বনিল তৈরি হয়ে গেল, মানে C≡O, এবং C≡O হলে দেখো এই কার্বনের 5টা ভ্যালেন্সি হয়ে গেল, সেটা কিনা ঠিক না, তো তার জন্য একটা মিথাইল গ্রুপ জাম্প করে এখানে চলে আসবে এই কার্বনের পজিটিভ চার্জটা প্রশমন হয়ে যাবে এবং এই সিস্টেম থেকে H+ বেরিয়ে যাবে। H+ বেরিয়ে গেল সিস্টেম থেকে, আর তৈরি হলো CH3 তিনটে মিথাইল গ্রুপ চলে এলো এই কার্বনে, একটা জাম্প করে এসেছে, প্রথমে দুটো ছিল আর একটা জাম্প করে এসেছে, আর কার্বনিল গ্রুপটা রয়েছে আর CH3। এই কার্বনের সাথে দুটো ছিল, একটা জাম্প করে এখানে চলে এসেছে আর বাদ বাকিটা একটা এখানে। তো এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে পিনাকলন রিঅ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 5। খুবই বেসিক একটা প্রশ্ন, যে why glycerol has high density, why glycerol is a high density liquid, গ্লিসারল একটা হাই ডেন্সিটি লিকুইড, CH2OH দেখো গ্লিসারলের এই অ্যালকোহল গ্রুপগুলো 3টে অ্যালকোহল গ্রুপ আছে না, 3 হাইড্রোক্সিল গ্রুপস। এই 3টে হাইড্রোক্সিল গ্রুপ হেল্পস in several বলতে পারো ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং, অনেক হাইড্রোজেন বন্ডিং এ টেক পার্ট করে অনেক মলিকুলের সাথে, তো একটা ক্লাস্টার হিসেবে থাকে, তাই এটা হাই ডেন্সিটি হয়ে যায়। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 6।
প্রশ্নটা হচ্ছে প্রোপানল থেকে কিভাবে ইথানল তৈরি করবে। প্রোপানলের সংকেতটা কি? CH3CH2CH2OH। সেখান থেকে আমাদের তৈরি করতে হবে CH3CH2OH। দেখো, 3টে কার্বন চেন ছিল, সেখান থেকে আমাদের 2টো কার্বন চেনে পরিণত করতে হবে। 3টে কার্বন চেন থেকে 2টো কার্বন চেনে পরিণত করতে হবে। তো স্বাভাবিকভাবে দেখে হঠাৎ করেই মনে হবে কিভাবে করব, কি কি রিয়েজেন্ট ইউজ করব। খুবই সহজ, একটুখানি মনে রাখলেই হবে। সরি, আমি প্রশ্নটা জাস্ট রিভার্স করে ফেলেছি তোমাদেরকে। প্রশ্নটা তোমাদের ছিল এখানে ইথানল থেকে কিভাবে প্রোপানল বানাবে, জাস্ট উল্টোটা। অ্যারোটা এদিকে না, অ্যারোটা এইদিকে, এইদিকে অ্যারো না, এইদিকে অ্যারো। মানে ইথানল থেকে কিভাবে প্রোপানল বানাবে। মানে 2টো কার্বন চেন থেকে 3টে কার্বন চেন কিভাবে বানাবে। তো সেটা হচ্ছে এইভাবে হবে, CH3CH2OH। ইথানল থেকে আমরা স্টার্ট করলাম, রিয়েজেন্ট গুলো দেবো এবারে। রেড ফসফরাস আর আয়োডিন দিলে এই অ্যালকোহলটা আয়োডাইডে পরিণত হবে, CH3CH2I। তারপরে যখন এতে অ্যাকুয়াস সলিউশন অফ পটাশিয়াম সায়ানাইড দেওয়া হবে, দেখো আমাদেরকে একটা কার্বন বাড়াতে হবে। সেই কার্বনের সোর্সটা কি হতে পারে? সহজ সোর্স হচ্ছে সায়ানাইড গ্রুপ, CH3CH2CN। একে যখন NaNO2HCl আর ওয়াটার দেয়া হবে, তখন এটা CH3CH2CH2OH এ পরিণত হবে। দেখো, ইথানল মানে 2টো কার্বন চেন ছিল, এখন 3টে কার্বন চেন হয়ে গেল। আচ্ছা, এবারের প্রশ্নটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7। কিভাবে প্রাইমারি অ্যালকোহলকে সেকেন্ডারি অ্যালকোহলে ট্রান্সফার করব, অথবা সেকেন্ডারিকে প্রাইমারিতে ইন্টার কনভার্সন হবে। প্রাইমারি অ্যালকোহল থেকে কিভাবে আমরা সেকেন্ডারি অ্যালকোহল বানাবো, আর ভাইসি ভার্সা, মানে কিভাবে সেকেন্ডারি অ্যালকোহল থেকে প্রাইমারি অ্যালকোহল বানাবো, এই দুটোই আমরা দেখে নেব। আচ্ছা, প্রাইমারি অ্যালকোহল স্বরূপ আমরা প্রোপানলটা ধরে নিই, CH3CH2CH2OH। ঠিক আছে, এটাকে যখন আমরা Al2O3 দিয়ে হিট করব, ডিহাইড্রেশন হবে এবং একটা অ্যালকিন তৈরি হবে। এখান থেকে ওয়াটার বেরিয়ে যাবে। ওয়াটারটা বেরিয়ে গেলে CH3CH CH2 তৈরি হলো। এতে HBr দিলে CH3CH3Br তৈরি হয়, যেটাকে অ্যাকুয়াস KOH দিয়ে, মনে রাখবে অ্যালকোহলিক KOH নয়, অ্যালকোহলিক KOH এলিমিনেশন করে আবার অ্যালকিনে পাঠিয়ে দেবে। অ্যাকুয়াস KOH দিলে এটা অ্যালকোহলে পরিণত হবে, CHOH CH3। অলরাইট, তাহলে একটা প্রাইমারি অ্যালকোহল একটা সেকেন্ডারি অ্যালকোহলে পরিণত হলো। প্রশ্নটার অর্ধেক করা হয়েছে, বাকি অর্ধেকটা রয়েছে। বাকি অর্ধেকটা কি, কিভাবে সেকেন্ডারি অ্যালকোহলকে প্রাইমারি অ্যালকোহলে পরিণত করব। ওকে, সেকেন্ডারি অ্যালকোহল স্বরূপ আইসোপ্রোপানলটাই নেওয়া যাক, CH3CH3OH। এটা হচ্ছে আইসোপ্রোপানল, একটা সেকেন্ডারি অ্যালকোহল। ওকে, একেও প্রথমে অ্যালকিনে কনভার্ট করো। অ্যালকিনে কিভাবে কনভার্ট করব? অ্যালুমিনিয়াম অক্সাইড
দিয়ে হিট করব। যখনই করব এটা অ্যালকিনে পরিণত হয়ে যাবে, দেখো CH ডাবল বন্ড CH2। এবারে দেখো একইভাবে যদি আমরা ব্রোমিনটাকে সামহাও এইখানে অ্যাটাচ করতে পারতাম তাহলে প্রাইমারি অ্যালকোহল হয়ে যেত, কিন্তু সেটা কিভাবে করব? হ্যাঁ, করা যায়, HBr দিয়ে রিয়াকশন করব একইভাবে, কিন্তু এক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্টটা তৈরি করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে পারক্সাইড এফেক্ট ইন প্রেজেন্স অফ পারক্সাইড দিলে অ্যান্টি মার্কনিকভ প্রোডাক্ট তৈরি হবে CH3 CH2 CH2Br। ওকে, এবারে আবার ওকে সেম রিয়েজেন্ট দিতে হবে, অ্যাকোয়াস KOH, ব্রোমিন থেকে মানে ব্রোমাইড থেকে অ্যালকোহল তৈরি করতে হলে অ্যাকোয়াস KOH দিলে CH3 CH2 CH2OH, এটা একটা প্রাইমারি অ্যালকোহল। তাহলে দেখো সিকোয়েন্সটা খুবই সহজ। প্রথমে অ্যালকোহলটাকে অ্যালকিনে পরিণত করতে হবে, তার জন্য রিয়েজেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড, তারপরে হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে রিয়াকশন করাতে হবে, ব্রোমিন ইনকর্পোরেশন হবে, যেটা কিনা SN2 টাইপ সাবস্টিটিউশন রিয়াকশন হবে অ্যাকোয়াস KOH দিয়ে, এবং অ্যালকোহল তৈরি হবে। এই হচ্ছে রিয়েজেন্টস। আচ্ছা, এবারে কোয়েশ্চেন নাম্বার 8। আট নম্বর প্রশ্নটা হচ্ছে যে সলিবিলিটি অফ অ্যালকোহল ডিক্রিজেস উইথ মলিকুলার ওয়েট। Solubility of alcohols in water decreases with increase in molecular weight. Why? দেখো অ্যালকোহল মানে কি, একটা আর গ্রুপ থাকবে আর OH থাকবে, তাই তো? ওকে, এটা একটা অর্গানিক পার্ট, এটা একটা ইনঅর্গানিক কাউন্টার পার্ট বলতে পারো, ঠিক আছে? তো এই যে পার্টটা, এটা হচ্ছে ওয়াটার রেপিলেন্ট, মানে ওয়াটার ইনসলিউবল বলতে পারো। এটার সাইজ যত বড় হবে, এই আর গ্রুপ যত বড় হবে, যত সাইজ বড় হবে, সলিবিলিটি ইন ওয়াটার ততই ডিক্রিজ করবে। আর গ্রুপের পরিমাণ যত বড় হবে, সলিবিলিটি ততই বড় হবে। তার মানে এক্ষেত্রে এটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে মলিকুলার আর গ্রুপ যত বড় হবে, মানে মলিকুলার ওয়েট অফ অ্যালকোহল যত বেশি হবে তত সলিবিলিটি ডিক্রিজ করবে। সলিবিলিটি কিসে ডিক্রিজ? ইন ওয়াটার। বোঝা গেল? আচ্ছা, এবারে কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9টা হচ্ছে গ্লিসারল নিলাম, CH2OH, এটা হচ্ছে গ্লিসারল। এতে যখন আমি ফেন্টনস রিয়েজেন্ট দেব, কি হবে? ফেন্টনস রিয়েজেন্ট কি হবে বলা হচ্ছে, প্রশ্নটাই এটা। তো উত্তরটা হচ্ছে দুটো কম্পাউন্ড তৈরি হবে, এইটা একটা, আর তার সাথে তৈরি হবে CH2OH। এই হচ্ছে উত্তর। ওকে, প্রশ্ন 9, 10 হবে এবারে। কোশ্চেন নাম্বার 10। আচ্ছা, এটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল
2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল তোমাকে দেওয়া হয়েছে এবং বলছে যে ওর সাথে একটা অক্সিডাইজিং রিয়েজেন্ট Na2Cr2O7H2SO4, এই রিয়েজেন্টটা হচ্ছে অক্সিডাইজিং রিয়েজেন্ট। তাদের রিয়াকশন কম্পেয়ার করো, মানে কার সাথে রিয়াকশন হবে কার সাথে রিয়াকশন হবে না, এই রিলেটেড। আচ্ছা বলে দেই, এটা হচ্ছে একটা অক্সিডাইজিং রিয়েজেন্ট, যেটা কিনা ওই অ্যালকোহলকে করবে যে CHOH, এই ফাংশনালিটিটাকে কনভার্ট করবে, অক্সিডেশন করে কনভার্ট করবে এই কিটোনে। ঠিক আছে, এটা হচ্ছে অক্সিডেশন। আচ্ছা, এই অক্সিডেশনটা যখন করবে রিয়েজেন্ট ডিউরিং অক্সিডেশন, আফটার অক্সিডেশন রিয়েজেন্ট অরেঞ্জ কালার ছিল, অরেঞ্জ কালার থেকে আফটার অক্সিডেশন রিয়েজেন্টটা অরেঞ্জ কালার থেকে কি কালারে পরিণত হবে? গ্রিন কালারে। তো ভিজুয়ালি মানে দেখেই বুঝে যাবে যে অক্সিডেশনটা হচ্ছে কিনা। যদি রিয়েজেন্টের বর্ণ অরেঞ্জ থেকে গ্রিনে পরিণত হয় তাহলে তুমি বলবে অক্সিডেশন হচ্ছে। আচ্ছা, অক্সিডেশন হওয়ার একটা শর্ত যে CHOH এই ফাংশনালিটিটা থাকতে হবে। ওকে, তাহলে এবারে একটা 1 ডিগ্রি অ্যালকোহল কনসিডার করা যাক। 1 ডিগ্রি অ্যালকোহল, বিউটানল নেওয়া যাক। CH2OH হবে, আমি এটাকে CHOH লিখছি আর হাইড্রোজেনটাকে ভেঙে লিখছি আলাদা করে। তাহলে বুঝতে পারছো যে এই রিয়েজেন্টটা এইটাকে কার্বনিল গ্রুপে কনভার্ট করবে। আমি আর রিয়েজেন্টটা লিখছি না, অক্সিডেশনের সিম্বল দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? CH3 CH2 তিনটে CH 1 2 3 তারপরে হবে C ডাবল বন্ড OH। এবারে যেহেতু এই রিয়েজেন্টটাতে ওয়াটার মিডিয়ামে হয়, রিয়াকশনটা ওয়াটার থাকে, সেহেতু এই অ্যালডিহাইডটা এরকম রূপ ধারণ করবে। CH3 CH2 COH এই এইচটাকে আমি এখন ভেতরে করে লিখছি OH। ঠিক আছে, এবারে দেখো এখানে আরো একটা ওই রকমের, এটা অ্যাকচুয়ালি ইকুইলিব্রিয়ামে থাকে। ওয়াটার মিডিয়ামে যদি অ্যালডিহাইড থাকে এরকম একটা ইকুইলিব্রিয়াম থাকে, তো স্বাভাবিকভাবেই এটা আবার অক্সিডেশন হয়ে যাবে ওই সেম রিয়েজেন্ট দিয়ে। আবার অক্সিডেশন হয়ে গেলে CH3 CH2 COOH অ্যাসিড। তাহলে এই যে রিয়েজেন্টটা দেওয়া হয়েছে, এই রিয়েজেন্টটা একটা CH2OH আর এটাকে কিসে কনভার্ট করবে? আর COOH। এটা বোঝা গেল। আচ্ছা, 1 ডিগ্রি অ্যালকোহলের সাথে রিয়াকশন তাহলে করবে এবং সেই করলে অ্যাসিড তৈরি হবে এবং রিয়েজেন্টের বর্ণ অরেঞ্জ থেকে গ্রিন কালারে পরিণত হবে। রিয়াকশন ভেসেলকে তুমি বাইরে থেকে দেখলেই বুঝতে পারবে রিয়াকশনটা হচ্ছে, কারণ এই কালার চেঞ্জটা হচ্ছে। নেক্সট, 2 ডিগ্রি অ্যালকোহলের সাথে কি হবে? CH3 CH2 CHOH CH3, এটা হচ্ছে একটা 2 ডিগ্রি অ্যালকোহল। কারণ অ্যালকোহলটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা আরো দুটো কার্বনের সাথে যুক্ত আছে, দুটো কার্বনের সাথে যুক্ত আছে ওই কার্বনটা বলে 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, তো যেহেতু এক্ষেত্রে ওই CHOHটা আছে, তো ওই রিয়েজেন্টটা অক্সিডাইজ করতে সক্ষম হবে এবং সেক্ষেত্রে কি বানাবে দেখো, CH3 CH2 C ডাবল বন্ড O
CH3। এখানে কিন্তু ওই ওয়াটার যেমন অ্যালডিহাইডের ক্ষেত্রে ফার্দার রিয়াকশন করে এইরকম টাইপের দুটো OH বিশিষ্ট সেমি অ্যাসিটাল, সরি এটাকে কি বলে, সেমি হাই, ভুলে গেছি, আচ্ছা ছাড়ো, এরকম দুটো OH বিশিষ্ট কম্পাউন্ড তৈরি করবে, একটা কার্বনের সাথে দুটো OH লেগে থাকবে। অ্যালডিহাইড হলেই সেটা হয়, কিটোন থাকলে সেটা হয় না, ওই ইকুইলিব্রিয়ামটা এক্সিস্ট করে না, বা করলেও খুবই কম পরিমাণে থাকে, যেটা কিনা এতে হেল্প হবে না। ওকে, CH OH তো হবেই না, কারণ এই কার্বনের সাথে হাইড্রোজেন নেই, তো এইখানে রিয়াকশনটা স্টপ হয়ে যাবে। ঠিক আছে, তো তাহলে কি হবে, অক্সিডেশন হবে, কিন্তু অক্সিডেশন হয়ে কার্বনিলে পরিণত হয়েছে এক্ষেত্রে, তাহলে বর্ণ চেঞ্জ হবে অক্সিডাইজিং এজেন্টের, অরেঞ্জ থেকে গ্রিন। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি দেখলাম, আর CH OH আর অথবা আর প্রাইম, এখানে অক্সিডেশন করে আর সি ডাবল বন্ড ও আর প্রাইম, এটা অক্সিজেন, এটা বানাচ্ছে। ওকে, এবারে 3 ডিগ্রি অ্যালকোহল দেখে নেওয়া যাক। CH3C CH3 CH3OH, এটা 3 ডিগ্রি অ্যালকোহল কেন, একটু আগেই বললাম যে অ্যালকোহল গ্রুপটা, এই OH গ্রুপটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা আরো 3টে কার্বন বিশিষ্ট সাইড চেনের সাথে অ্যাটাচড, তাই এটা 3 ডিগ্রি অ্যালকোহল হবে। ওকে, এবারে বলো এতে কি অক্সিডেশনটা হবে, কারণ এতে CH OH ফাংশনালিটিটা নেই, সেই জন্য অক্সিডেশনটা হবে না, অ্যাবসেন্ট। তাই এখানে নো রিয়াকশন হবে এখানে, আর নো রিয়াকশন মানে রিয়েজেন্ট কালার উইল নট চেঞ্জ। will not change. আচ্ছা, পরের প্রশ্ন, আর দুটো প্রশ্ন আছে। কোয়েশ্চেন নাম্বার 11 আই গেস, কোয়েশ্চেন নাম্বার 11, সেটা কি, প্রশ্নটা খুবই সহজ। ইথানল আয়োডোফর্ম রিয়াকশন দেয়, কিন্তু মিথানল CH3OH আয়োডোফর্ম রিয়াকশনে টেক পার্ট করে না। এটা হচ্ছে প্রশ্ন, কেন, ওয়াই। ওকে, তার কারণটা হচ্ছে, দেখো একটা আয়োডোফর্ম রিয়াকশন হতে গেলে, ফর আয়োডোফর্ম রিয়াকশন কোন গ্রুপটা জরুরি, একটা এরকম কিটো কার্বনিল গ্রুপ জরুরি, COCH3, কিটো কার্বনিল, এই গ্রুপটা না হলে আয়োডোফর্ম রিয়াকশন হবে না, এই গ্রুপটা থাকতেই হবে আয়োডোফর্ম রিয়াকশনের জন্য। এবারে কি হয়, তাহলে বলবে যে স্যার ইথানলের মধ্যে তো ওই গ্রুপটা নেই, তাহলে কি করে রিয়াকশনটা হচ্ছে, ইথানল কি, CH3CH2OH, তাহলে কি করে হচ্ছে, তাহলে রিয়াকশনটা হওয়া উচিত ছিল না। কিন্তু এই টেস্টটা করার সময় প্রথমে অক্সিডেশন করে নেওয়া হয়, এই অক্সিডেশন করে নিলে CH3C∪OH অ্যাসিটিলডিহাইড তৈরি হয়, এবারে এটা আয়োডোফর্ম দেবে, আয়োডোফর্ম পজিটিভ, ঠিক আছে। কিন্তু মিথানলকে অক্সিডেশন করলে কি তা হবে, দেখো তো, মিথানলকে আমি অক্সিডেশন করলাম, তৈরি হলো HC∪OH, এক্ষেত্রে কি ওই গ্রুপটা প্রেজেন্ট, ওই গ্রুপটা মানে CH3C∪O,
এই গ্রুপটা প্রেজেন্ট না, তাহলে আয়োডোফর্ম রিঅ্যাকশন দেবে না। বোঝা গেছে? আচ্ছা, লাস্ট প্রশ্ন, কোশ্চেন নাম্বার কত? 12। কোশ্চেন নাম্বার 12 হচ্ছে why boiling point, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, why boiling point of ethanol is higher than dimethyl ether CH3O CH3। দেখো আমরা কি জানি, প্রশ্নটা হচ্ছে কেন ইথানলের বয়লিং পয়েন্টটা ডাইমিথাইল ইথারের থেকে বেশি। দেখো আমরা কি জানি যে বয়লিং পয়েন্ট ইজ প্রপোর্শনাল টু মলিকুলার ওয়েট। এটা হচ্ছে একদম বেসিক প্রিন্সিপাল। যত মলিকুলার ওয়েট বেশি হবে তত ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশনস বেশি হবে, মানে ইন্টারমলিকুলার ইন্টারঅ্যাকশনস গুলো বেশি হবে, এবং সেক্ষেত্রে মলিকুলার ওয়েট তত বেশি হবে। মলিকুলার ওয়েট বেশি হলে ভ্যান ডার ওয়াল ফোর্সেস বাড়ে, আর সেক্ষেত্রে বয়লিং পয়েন্টও বাড়ে। এবারে কথাটা হচ্ছে, দেখো এই দুটো ক্ষেত্রে তো মলিকুলার ওয়েট একই, CH3 CH2OH হচ্ছে ইথানল, আর হচ্ছে এইটা হচ্ছে CH3O CH3। হিসেব করে দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু C2H6O, তার মানে দুটোর ক্ষেত্রে মলিকুলার ওয়েট ইজ সেম। প্রশ্নটা এই জন্য অ্যারাইজ করেছে যে তাহলে বয়লিং পয়েন্ট অফ ইথানল বেশি কেন ডাইমিথাইল ইথারের থেকে। ওকে, খুবই সহজ। আমরা সবাই জানি যে যখন হাইড্রোজেন বন্ডিং হয় তখন একটা ইন্টারমলিকুলার যখন হয় তখন একটা মলিকুল আরেকটা মলিকুলের সাথে খুব ভালোভাবে আটকে থাকে। এইভাবে হাইড্রোজেন বন্ডিং। আচ্ছা, এবারে তোমাদের প্রশ্ন থাকবে, যেহেতু এখানে হাইড্রোজেন বন্ডিং হয় তাই আমি বলে দিলাম যে এটার বয়লিং পয়েন্ট বেশি। বয়লিং পয়েন্ট ইজ হায়ার। ওকে, কিন্তু ডাইমিথাইল ইথারে কোনো হাইড্রোজেন বন্ডিং হয় না, নো হাইড্রোজেন বন্ডিং, তাই ওর বয়লিং পয়েন্ট কম। কিন্তু এর মধ্যে তো ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশনস রয়েছে, যে 5 প্রকারের ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন হয়। ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশনস হয় রয়েছে, তাহলে তার জন্য তো এটার বয়লিং পয়েন্ট বেশি হওয়া উচিত ছিল। ওকে, দুটোর ক্ষেত্রে কিন্তু ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন থাকবে, দুটোর ক্ষেত্রেই থাকবে। আবার কিন্তু এক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং অ্যাডিশনালি থাকছে, এক্ষেত্রে নেই। আবার আমরা জানি যে ভ্যান ডার ওয়াল ফোর্স অফ ইন্টারঅ্যাকশন, ভ্যান ডার ওয়াল ইন্টারঅ্যাকশনস গুলো এনার্জি কম হয়ে থাকে দেন হাইড্রোজেন বন্ডিং। ঠিক আছে, তো তার জন্যই হাইড্রোজেন বন্ডিংটাকে আমরা এত বেশি প্রাধান্য দিচ্ছি, এবং এটা এত বেশি স্ট্রং যে ইথানলের বয়লিং পয়েন্টটা অনেক বেশি করিয়ে দেয় দেন ডাইমিথাইল ইথার।